বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন কি, যদি আমাদের এই বিশাল পৃথিবীতে একটাই দেশ থাকতো তাহলে কি ঘটত? মহাকাশ থেকে যখন আমরা এই নীল গ্রহের দিকে তাকাই, তখন কিন্তু আমরা দেখি না আমাদের বানানো 241টি দেশ বা সেই রক্তে আঁকা সীমানাগুলো। আমরা দেখি শুধু একটাই বিশাল পাথর, এমন এক প্রজাতির বাসস্থান যারা নিজেদেরই টুকরো টুকরো করে ফেলার ক্ষমতা রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন পৃথিবীর 3% মানুষ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তখন বিশ্বনেতারা সত্যি সত্যি এক বিশ্ব সরকার গড়ার কথা ভেবেছিলেন। হয়তো তারা ভুল পথে ছিলেন না, কিন্তু যদি সারা বিশ্ব একটাই দেশ হয়ে যেত, তাহলে কি কি সমস্যার সমাধান হতো, কার হাতে যেত এত ক্ষমতা, আর কিভাবে পুরো ব্যাপারটা মারাত্মকভাবে ভুল পথে চলে যেতে পারত? এটাই হলো হোয়াট ইফ। আর আজ আমরা দেখব, যদি সারা বিশ্ব একটাই দেশ হয়ে যেত তাহলে কি হতো। শতাব্দীর পর শতাব্দী ধরে নেতারা বিশ্ব শান্তির স্বপ্ন দেখেছেন, কিন্তু রাজনৈতিক ও ধর্মীয় পার্থক্যের কারণে দেশগুলো একে অপরকে ধ্বংস করে চলেছে। যদি আমরা পৃথিবীর সমস্ত দেশকে একত্রিত করে একটি বিশাল জাতিতে পরিণত করি, তাহলে কি আর ঝগড়া করার মতো কিছুই থাকবে না? এটা এতটা সহজ হতো না, কারণ আমরা হাজার হাজার বছরের সাংস্কৃতিক ইতিহাস, কুসংস্কার, ভাষা এবং মুদ্রাগুলোকে এক বিশাল মিশ্রণে পরিণত করতাম। এটা মানবজাতির নেওয়া সবচেয়ে জটিল উদ্যোগগুলোর মধ্যে একটি হতো। কিন্তু এর কিছু উজ্জ্বল দিকও আছে যা আপনাকে অবাক করবে। প্রথমত, বিশ্বকে একটি একক দেশে পরিণত করার সবচেয়ে বড় সুবিধা হলো আমরা পৃথিবীর সমস্যাগুলোকে একটি ঐক্যবদ্ধ শক্তি হিসাবে মোকাবিলা করতে পারতাম। এর সবচেয়ে বড় প্রমাণ দেখা যেত জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে। ভাবুন, 2015 সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন উভয় প্যারিস জলবায়ু চুক্তির অংশ হিসাবে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল, তখন চীন তার লক্ষ্য পূরণের জন্য প্রচুর বিনিয়োগ করেছিল, অথচ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছিল। একটি বিশ্ব সরকার এই ধরনের অসামঞ্জস্যতা দূর করতে পারত এবং পরিবেশগত উন্নতির জন্য একটি বিশ্বব্যাপী কার্যপরিকল্পনা তৈরি করে তা সর্বত্র অনুসরণ করা নিশ্চিত করত। এই ঐক্যবদ্ধ প্রয়াস প্রাকৃতিক দুর্যোগ বা রোগের মহামারীর সময়ও অসাধারণভাবে কাছে আসত। তখন কোনো উন্নয়নশীল দেশ উন্নত দেশের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো না, কারণ সম্পদগুলো সারা বিশ্বের প্রতিটি অংশের পুনরুদ্ধারের জন্য সমানভাবে ছড়িয়ে দেওয়া যেত। পরবর্তী বড় সুবিধাটি হতো বিশ্বের যুদ্ধের অবসান। যুদ্ধ শুরু হওয়ার প্রাথমিক কারণগুলো প্রায় অস্তিত্বহীন হয়ে যেত। কিছু বিশেষজ্ঞ মনে করেন, মানবজাতি যদি টিকে থাকতে চায় তবে যুদ্ধের অবসান অনিবার্য। বর্তমানে পৃথিবীতে আনুমানিক 17,000 পারমাণবিক অস্ত্র রয়েছে, যা 9টি দেশের দখলে। যদি আবার পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব, সংঘাত যেখানেই ঘটুক না কেন। একটি বিশ্ব সরকার এই ভয়াবহ ঝুঁকি দূর করতে পারত। তৃতীয় যে ভালো জিনিসটি আসত তা হলো বিশ্বজুড়ে জীবনযাত্রার মানের একটি উন্নত ভারসাম্য। প্রথমত, আর যুদ্ধ না থাকায় প্রতিরক্ষা বাজেট উল্লেখযোগ্যভাবে কমে যেত, যার ফলে বিশ্বব্যাপী স্বাস্থ্য কেয়ার মতো অন্যান্য প্রয়োজনের জন্য আরও বেশি অর্থ উপলব্ধ হতো। সকলে একই শাসক দল এবং একই নিয়ম অনুসরণ করলে মানবাধিকার রক্ষা করা এবং বিশ্বের প্রতিটি অংশের কর্মীদের জন্য নিরাপদ শ্রমমান নির্ধারণ করা সহজ হতো। একটি বিশ্বব্যাপী জাতি মানে একটি বিশ্বব্যাপী মুদ্রা, যার অর্থ চীনের মতো উন্নত দেশগুলোর অর্থনৈতিক ক্ষমতার হ্রাস। মুদ্রা বিনিময়ের কোনো ব্যাপার না থাকায় বিশ্বের বাজারে সস্তায় পণ্য ও সেবা সরবরাহ করার উপায় বা প্রয়োজন চীনের আর থাকত না। এর অর্থ হলো বিশ্বের যেখানেই হোক না কেন সংস্থাগুলোকে একটি ন্যায্য সুযোগ দেওয়া। উন্নয়নশীল দেশগুলো উপকৃত হতে পারত, যদিও এটা রাতারাতি হতো না। তবে একটি বিশ্ব সরকার এই নিশ্চয়তায় দিত না যে গ্রহের সবকিছু রোদ ঝলমলে এবং সুন্দর হবে। এটাই আমাদের খারাপ দিকগুলোর দিকে নিয়ে আসে। আমাদের প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ খারাপ দিকটি হল ভুল ব্যক্তি সমগ্র গ্রহের দায়িত্বে নিযুক্ত হতে পারত। তাদের নির্বাচিত করার জন্য সম্ভবত প্রতিটি প্রাক্তন দেশ থেকে একটি করে ভোটের প্রয়োজন হতো, কিন্তু পদের জন্য প্রচারণা চালানো আজকের নির্বাচনের মতোই হতে পারত। স্বাভাবিকভাবেই সমস্যা হতে পারে, এবং আপনি কখনোই দুর্নীতি বা পর্দার আড়ালে লেনদেনের সম্ভাবনাকে বাতিল করতে পারবেন না। কে বলতে পারে যে আমরা এমন কোনো নেতার হাতে পড়ব না যার বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য রয়েছে? মনে রাখবেন, নাৎসি রাজনৈতিক বিশ্বাস ব্যবস্থার অন্যতম ভিত্তি ছিল একটি বিশ্ব সরকার প্রতিষ্ঠা করা, যা তাদের ক্ষেত্রে আরও গণহত্যা এবং বিশ্বজুড়ে গণতন্ত্র মুছে ফেলার দিকে পরিচালিত করত। আমাদের দ্বিতীয় সমস্যা হবে যে জাতীয়তাবাদের ধারণাটি হারিয়ে যাবে। জাতীয়তাবাদ সংস্কৃতি গড়ে তোলে এবং এটি প্রযুক্তিগত অগ্রগতির মতো জিনিসগুলো অর্জন করার আকাঙ্ক্ষা এবং প্রয়োজনকে উৎসাহিত করতে সাহায্য করে। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে মহাকাশ প্রতিযোগিতার কথা ভাবুন এবং এটি মহাকাশ অনুসন্ধানের বিশ্বব্যাপী আকাঙ্ক্ষাকে কিভাবে প্রভাবিত করেছিল। উল্লেখ করার মতো নয়, ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে কিছুটা হলেও দাপট দেখানোর অধিকার। কিন্তু এখন যখন আমরা এটা নিয়ে ভাবছি, জাতীয়তাবাদ না থাকলে কিছু ভালো জিনিসও হতে পারে।
জাতীয়তাবাদ না থাকার অর্থ হল মানুষ কে কোথা থেকে এসেছে তা নিয়ে অনেক কম চিন্তিত হবে এবং সাংস্কৃতিক ও ধর্মীয় পার্থক্যগুলোর প্রতি আরও সহনশীল হবে, যার অর্থ সংঘাতের সম্ভাবনা কম। তাই হয়তো এই বিষয়টা থেকে আমাদের সরে যাওয়াই ভালো। আমাদের চূড়ান্ত খারাপ দিকটি হল পুরো বিষয়টি অত্যন্ত জটিল হবে এবং এর ফলে আরও বেশি বিশ্বব্যাপী সংঘাতের সৃষ্টি হতে পারে। বিশ্বকে একটি সঙ্গী দেশে পরিণত করা একটি যৌক্তিক দুঃস্বপ্ন হবে। আমাদের সকলকে যে কোনো সার্বজনীন ভাষার সাথে খাপ খাইয়ে নিতে হবে, যা আমরা ব্যবহার করার সিদ্ধান্ত নেব। আর তারপরে বিদ্যমান মুদ্রাগুলো কতদিন গৃহীত হবে তা নির্ধারণ করার সম্ভাব্য বৃহত্তর সমস্যা থাকবে। নতুন অর্থ ছাপানো এবং বিতরণের তদারকি করার জন্য আমরা কি উন্নত করতে পারি, এতগুলো চলমান অংশ। তার উপরে বিশ্বের জনসংখ্যার একটি ভালো অংশ থাকবে যারা একক বিশ্ব সরকারের পুরো ধারণার বিরোধী হবে। অবশ্যই আমরা সবাই একই ছাতার নিচে থাকব, কিন্তু এটি বিদ্রোহ, ব্যাপক দুর্নীতি এবং সংস্কৃতি সংঘাতপূর্ণ একটি ছাতা হতে পারে, ঠিক যে ধরনের সংঘাতগুলো আমরা প্রথম স্থানে এড়াতে চাইছিলাম। কাগজে কলমে এটা একটা ভালো ধারণা বলে মনে হচ্ছে, কিন্তু বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রগুলো কতটা ভারসাম্যহীন তা বিবেচনা করে প্রতিটি দেশকে বোর্ডে আনতে অনেক বোঝানোর প্রয়োজন হবে। হয়তো সবাইকে বোঝানোর জন্য তৃতীয় বিশ্বযুদ্ধের প্রয়োজন হবে, আর ততদিনে হয়তো অনেক দেরি হয়ে যাবে। তবে সেটা অন্য কোনো হোয়াট ইফের বিষয়। ভিডিওটি কেমন লাগলো এবং এরপর কী বিষয়ে জানতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না।